আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে সকালের নাস্তা এবং দুপুরের রান্নাটা আমি একসাথেই করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি আজকে আপনাদের সাথে স্পঞ্জ কেকের রেসিপি এবং কিভাবে কেক ডেকোরেশন করতে হয়, কিভাবে ক্রিম বানাতে হয়, A to Z সব কিছুই শেয়ার করব। এই ভিডিওটার জন্য আমার আপুদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল। জানি না কতটুকু কি বুঝিয়ে বলতে পারবো, তবে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলার যতটুকু আমি জানি। আমি যে খুব বেশি কিছু জানি তা কিন্তু না, তবে যতটুকুই জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি, উফ কী যে মজা! নাম শুনলেই খেতে ইচ্ছে করে এমন একটা খাবার। খিচুড়ি আমি এবং শিফা আমরা মামে দুজনেই খুব পছন্দ করি। তাই আজকে যেহেতু সারা দিনের জন্য রান্না করছি, ভাবলাম যে মামের পছন্দের খাবারটাই রান্না করি যেন সারাদিন মজা করে খেতে পারি। সারাদিন তো আর খাবো না, সকাল আর দুপুর, রাতে আবার রান্না করব। আজকে যেহেতু আমি কেক বানাবো, তাই আজকে আমি আর দুপুরে রান্নার ঝামেলাটা একদমই রাখতে চাচ্ছি না। যদিও কেক বানাতে আমার খুব একটা সময় লাগে না, তারপরও আজকে যেহেতু আমি ভিডিও করব তাই অনেক বেশি সময় লাগবে। প্রথম যখন কেক বানাতাম তখন মোটামুটি অনেক সময় লাগতো। এখন যেহেতু 5-6 বছর যাবৎ কেক বানাচ্ছি, তাই খুব একটা সময় লাগে না, ঝটপট বানিয়ে নিতে পারি। আপনারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে আমি অফ ক্যামেরায় কিছুটা পরিমাণ চিকেন ভুনা করে নিয়েছি, আর সাথে হচ্ছে আমার ফ্রোজেন করে রাখা কিছু কাবাব ভেজে নিয়েছি। এভাবে কাবাব ফ্রোজেন করে রাখলে না, যখন খেতে ইচ্ছে করে তখনই বের করে ভেজে খাওয়া যায়, খুব সুন্দর, কোনো ঝামেলা নেই। সবশেষে নিয়েছি অল্প একটু তেঁতুলের চাটনি। এই ছিল আমার সকালের নাস্তা, আলহামদুলিল্লাহ। চলুন আমরা এখন আমাদের কেক বানানোর কাজে লেগে পড়ি। কেক বানানোর জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি একটা বাটি, তার উপর একটা চালনি। এখন মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এটা বাজারের কিনা প্যাকেট ময়দা, খোলা ময়দা না। আপনারাও প্যাকেটের ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, খোলা ময়দাটা তেমন একটা ভালো হয় না। আর ময়দা আর বেকিং পাউডার যদি ভালো না হয় তাহলে আপনার স্পঞ্জ কেকটাও পারফেক্ট হবে না। এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আমি কোন ব্র্যান্ডের বেকিং পাউডারটা দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালো মানের বেকিং পাউডার নেওয়ার, এতে করে আপনার কেকটা খুব সুন্দর হবে। আজকে আমরা বানাবো ভ্যানিলা স্পঞ্জ কেক, আর ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য এখানে আর কোনো কিছুই দিতে হবে না। ময়দা আর বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমরা একটা চালনির সাহায্যে এই শুকনো উপকরণগুলো চেলে নেব খুব ভালোভাবে। আপনারা চাইলে এই চেলে নেওয়ার কাজটা 2বারও করতে পারেন, এতে করে আরও ভালো হবে, তবে আমি একবারই চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি, যেন বেকিং পাউডার আর ময়দা একসাথে খুব ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে আমরা বাটিটা একটা সাইড করে রেখে দিয়েছি। এখন আমরা ডিমের ফোম তৈরি করে নেব। ডিমের ফোম তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ঠান্ডা ডিম দিয়ে কিন্তু ডিমের ফোম তৈরি করা যাবে না, এতে করে পারফেক্ট হবে না আর কি। এখন আমি ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে নিব। স্পঞ্জ কেক বানানোর জন্য ডিমের সাদা অংশ থেকে ঠিক এইভাবেই কুসুমটাকে আলাদা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশে যেন একটু পরিমাণও কুসুম না থাকে, এতে করে ডিমের ফোমটা খুব ভালোভাবে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা কম পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি যে পরিমাণে দিচ্ছি সেটা হচ্ছে খুব বেশি মিষ্টিও হবে না, আবার একদম কমও হবে না, একদম পারফেক্ট। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিম আর চিনি খুব ভালোভাবে ফোম করে নিব। আর আমার বিটারের হাই স্পিড হচ্ছে 5, আমি সবসময় 3 বা 4 দিয়ে কাজ করি। ডিমের এই ফোমটা আপনার যত পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, আপনার স্পঞ্জ কেক ততটাই স্পঞ্জি এবং সফট হবে। তবে হ্যাঁ, ওভারবিট করা যাবে না, এতে করে কিন্তু আপনার কেক বসে যাবে, সুন্দর হবে না। আর সেই কেক দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না।
ডিমের ফোম পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? এই যে দেখেন, আমি এইভাবে উপর থেকে ফেলছি, সাথে সাথে কিন্তু নিচে ডেবে যাচ্ছে না। তার মানে বুঝতে হবে যে আপনার ডিমের ফোমটা একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি ডিমের যে 3টা কুসুম আলাদা করে রেখেছিলাম, সেই 3টা কুসুম একসাথেই দিয়ে দিব। দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আমি বিট করব না, খুব অল্প সময়, মাত্র কয়েক সেকেন্ড বিট করব, যেন ডিমের কুসুমটা ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এই তো আমার মেশানো হয়ে গেলে এখন এই পর্যায়ে হচ্ছে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রান্না করার যে সয়াবিন তেল, ওইটা দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাও একটু অল্প সময় হিট করে নেব, মাত্র কয়েক সেকেন্ড। আবারও বলছি, খুব বেশি সময় কিন্তু হিট করা যাবে না। এই তো আমার সব কিছু খুব ভালোভাবে হিট করা হয়ে গিয়েছে। আমি হিটারটা খুলে ফেলছি। এখন আর আমার কোনো ইলেকট্রিক হিটারের প্রয়োজন নেই, এটার কাজ আমার শেষ। এখন হচ্ছে আমি ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এটা মিশিয়ে নিব। আর হ্যাঁ, ময়দার মিশ্রণটা কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিবেন, যেমন 2-3 বারে দিবেন আর আস্তে আস্তে মিশিয়ে নেবেন। এই যে দেখেন, এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন, আমি এক পাশ থেকে একদম আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু যেইভাবে খুশি সেইভাবেই মিশাচ্ছি না, একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একদম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাচ্ছি। স্পঞ্জ কেক কিন্তু খুবই সেন্সিটিভ, আপনার একটু ভুলের জন্য আপনার সম্পূর্ণ কেকটাই নষ্ট হয়ে যেতে পারে। শুধু আপনার বা আমার না, মাঝে মাঝে তো দেখা গিয়েছে বড় বড় বেকারদের কেকও নষ্ট হয়ে যায়। আসলে স্পঞ্জ কেকটাই এমন, আপনি কারণ খুঁজে পাবেন না যে আসলে কেকটা কেন বসে গিয়েছে বা কেন নষ্ট হয়েছে। যাই হোক, আমার খুব ভালোভাবে কেকের মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে। ও আচ্ছা, আরেকটা কথা, কেকের ব্যাটারে কিন্তু আমি ভ্যানিলা এসেন্সও দিয়েছি। ওইটা হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, তাই আমি বলে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স হচ্ছে ডিমের যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা দূর করবে, আর কেকটার মধ্যে খুব সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার দিবে, এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে দিয়ে ওই যে লেখার খাতার কাগজ আছে না, ওই একটা কাগজের টুকরা দিয়ে দিয়েছি, যেন খুব সহজেই কেকটা মোল্ড আউট করতে পারি। আর কেকের ব্যাটার মোল্ডে নেওয়ার পর এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, যেন ভেতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায়। এখন 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন তাপমাত্রায় আমি 40 মিনিটের জন্য বেক করে নেব। এক এক ওভেনের তাপমাত্রা এক এক রকম হয়ে থাকে, আপনারা বুঝে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ঠান্ডা ওভেনে কেক বেক করা যাবে না। 10 মিনিট আগে ওভেনটা ফ্রি হিট করে নিতে হবে, তারপর কেক বেক করতে হবে। দেখেন, স্পঞ্জ কেক বানাতে গেলে কতগুলো প্লেট, বাটি, চামচ জমা হয়ে একদম এক সিঙ্ক হয়েছে। তাই কেক বেক হতে হতে এখন আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আগে পরে তো আমাকেই করতে হবে, কিছু করার নেই। আর তাছাড়াও আমার কাজ জমিয়ে রাখা একদমই পছন্দ না। এই তো আমার কেকটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখনও কিন্তু অনেক গরম আছে, কিন্তু আমার তো বাবা এত ধৈর্য নেই যে কেক ঠান্ডা হবে তারপর মোল্ড আউট করব। আমার মন তো কোনোভাবেই মানবে না। আমি সবসময় না এমন করি, স্পঞ্জ কেক বানানোর পর আমি কেকটা গরম থাকা অবস্থায় মোল্ড আউট করে ফেলি এবং কেটে ফেলি। আমাকে দেখতে হবে যে এটা কেমন হয়েছে। আজকেও সেম কাজটাই করছি, গরম গরম কেক মোল্ড আউট করছি। বিসমিল্লাহ। জানি না কেমন হয়েছে, তবে ইনশাআল্লাহ আশা করছি ভালো হবে। এই যে দেখেন আমাদের কেক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। দেখেন কি পরিমাণ সফট। যদিও এখন আমি কেটে দেখাবো না, কেকটা একটু ঠান্ডা হোক তারপর দেখাবো। আর কেক ঠান্ডা হতে হতে এই সুযোগে আমরা ক্রিমটা বানিয়ে ফেলি। এখানে হচ্ছে আমি ভিভো হুইপ ক্রিম নিয়েছি। আমি কেক বানানোর শুরু থেকে এই পর্যন্ত শুধুমাত্র এই ভিভো হুইপ ক্রিমটাই কিনেছি, অন্য কোনো ধরনের ক্রিম কিনিনি। এটার টেস্ট অসম্ভব ভালো। আর এই ক্রিমটাতে না আপনাকে কোনো প্রকারের চিনি দিতে হবে না, এটা এমনিতেই মিষ্টি, কোনো কিছুই দিতে হবে না। শুধুমাত্র ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেবেন। আর হ্যাঁ, ক্রিমটা তৈরি করার আগে ক্রিমের প্যাকেটটা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন, যেন ক্রিমটা একদম বরফ ঠান্ডা হয়ে যায়। কিন্তু বরফ করা যাবে না। বরফ ঠান্ডা ক্রিম দিয়ে যখন আপনি ক্রিম তৈরি করবেন, তখন ক্রিমটা একদম পারফেক্ট হবে, একদমই গলে যাবে না। আর ওই ক্রিম দিয়ে কাজ করতেও আপনার কাছে খুব ভালো লাগবে। আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অল্প একটু পরিমাণে রেডম্যানের ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ইয়েলো কালার। খাবারের মধ্যে বেশি কালার দিতে আমার একদমই ভালো লাগে না, আমি চেষ্টা করি অল্প পরিমাণের এবং হালকা কালার দেওয়ার জন্য। আর তাছাড়াও এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তারপরও যখন শিফার জন্মদিন থাকে তখন একটু কালারফুল বানাতে হয়, কারণ অত ছোট মানুষ কালারফুল পছন্দ করে। তাই শুধুমাত্র শিফার জন্মদিনে আমি একটু বেশি করে কালার দিয়ে কেক ডেকোরেশন করি। আর তাছাড়া যখন বাসায় খাওয়ার জন্য কেক বানাই তখন আমি একদম হালকা কালার দিই। কি কেকের স্লাইস দেখে কি কিছু বুঝতে পারছেন যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে? একদম হাওয়াই মিষ্টির মতো, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে।
আমার বানানো কেক যেই খেয়েছেন সেই বলেছেন আমাকে সেল করার কথা, তবে আমি তো সেল করি না, শুধুমাত্র বাসায় খাওয়ার জন্য বানাই। এই কাজটা আমার পছন্দের কাজ বলতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে কেক বানাতে। কিন্তু কেক বানানোর সময় চারপাশের যে ভয়ঙ্কর অবস্থা হয় সেটা ভালো লাগে না। যাই হোক, এই তো আমি এখন কেক ডেকোরেশন করে নিয়েছি। এখানে হচ্ছে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। স্পঞ্জ কেকে কিন্তু অবশ্যই সুগার সিরাপ দিতে হবে, তা না হলে কেকটা খেতে ড্রাই লাগবে, ভালো লাগবে না। হাফ কাপ পানিতে 4 চামচে 2 চা চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা বানিয়েছি। আপনি চাইলে এখানে লিকুইড দুধও ব্রাশ করে দিতে পারেন, তবে আমি কখনো লিকুইড দুধ দেইনি, সবসময় সুগার সিরাপই দিয়েছি। এইখানে আসলে আমি মেপে কখনোই চিনি দিই না, আমার যখন যতটুকু ভালো লাগে আমি দিই। আর মিষ্টির পরিমাণটা আমি একটু কমই দিই, কারণ আমরা মিষ্টি একটু কম খাই। কেকের প্রতিটা স্লাইসে প্রথমে সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিব, তারপর এভাবে ক্রিম দিয়ে আবারও আরেকটা স্লাইস দিয়ে দিব। এইভাবেই আমি কেকটা রেডি করে নিব। এখন সম্পূর্ণ কেকটা আমি ডেকোরেশন করব না, আমি হচ্ছে প্রথমে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, যেন কেকটা সেট হয়ে যায়। আধা ঘন্টা পরে বের করে আমি তারপর ডেকোরেশন করে নিব। এই পর্যায়ে খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এইভাবেই ফ্রিজে রেখে দিব। এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কেকের ক্রিমের কালার, কিন্তু পরে কেন যেন কালারটা একটু ডার্ক লেগেছে, ওইটা বলতে পারছি না। এই তো আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি, এখন আমি সম্পূর্ণ কেকটাই রেডি করে নিব। আর এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে ডেকোরেশন করছি। আজকের কেকটা যেহেতু আমি বাসায় খাওয়ার জন্য বানাচ্ছি, তাই খুব বেশি কিছু করব না, একদম সিম্পল একটা কেক ডেকোরেশন করব, কারণ শুধু শুধু এত কষ্ট করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, আমি কেকের এই ফিনিশিংটা সবসময় ভালোভাবে দেওয়ার চেষ্টা করি, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি যত বেশি সময় নিয়ে এই কাজটা করবেন তত ভালো ফিনিশিং আনতে পারবেন। যদিও এটার মধ্যে অনেক ট্রিক্স আছে, আমার কিন্তু এই ফিনিশিংটা আনতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিট হলেই হয়ে যায়। 10 মিনিটের মধ্যে আমি এই ফুল ফিনিশিংটা আনতে পারি। এই তো আমি সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি ছোট্ট একটা নজলের সাহায্যে। বাসায় সুগার বোল ছিল, তাই উপরে কিছু দিয়ে দিয়েছি, যেহেতু ডিজাইনটা একদমই সিম্পল তাই মনে হয়েছে দিলে ভালো লাগবে। শিফা ভ্যানিলা স্পঞ্জ কেক একদমই পছন্দ করে না, জানি না কেন, তাই আমার বাসায় বেশিরভাগ সময় চকলেট স্পঞ্জ কেক বানানো হয়। আজকে তো ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়েছি, আমার মেয়ে তো একদমই খাবে না, আর আমরা খাবো তা কি হয়, তাই শিফার জন্য একটা চকলেট স্পঞ্জ কেক বানিয়ে নিয়েছি। আর এখন আমি এটা দিয়ে বানাবো ওভারলোডেড চকলেট টাপ কেক। এটা কি যে মজা, মানে বলে বোঝানো যাবে না। আমার মেয়ে তো বলা যেতে পারে একদম চকলেটের ভক্ত, মানে ও চকলেট এত বেশি পছন্দ করে। আর আমি যখনই এই টাপ কেকটা বানাই তখন অনেক বেশি পরিমাণে চকলেট দিই। প্লেট নাইফ দিয়ে খুব ভালো ফিনিশিং দিতে পারছি না, তাই আমি স্পেচালা দিয়ে ফিনিশিং দিচ্ছি, কারণ এটা যেহেতু বক্সের ভিতরে, তাই স্পেচালা দিয়েই খুব ভালো ফিনিশিং করা যাচ্ছে। তো আমি সেই কাজটাই করে নিচ্ছি। এখন হচ্ছে আমি বেশি করে চকলেট গানাশ দিয়ে দিব। এইভাবে আমি প্রতিটা লেয়ারেই বেশি করে চকলেট গানাশ দিয়েছি। কেকের বক্সটা যেহেতু ট্রান্সপারেন্ট, তাই আমি চেষ্টা করেছি কেকের ফিনিশিংটা ভালোভাবে দেওয়ার, যেন বাহির থেকে কেকটা দেখতে খুব ভালো লাগে। আমার কাছে না এই চকলেট টাপ কেকটা বানাতে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা অনেক অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, যে কেউ বানিয়ে নিতে পারবে, কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে আমি চকলেট গানাশের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চকলেট গানাশের উপরে বেশি করে চকলেট চিপস, এতে করে কেকটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগবে। এই তো আমার কেক রেডি, আজ এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।